তোদের গ্রামটা ছবির মতোই সুন্দর। এর আগে গ্রাম ঘোরার সৌভাগ্য খুব কম হয়েছে। এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। এই গ্রামে জনসংখ্যা খুবই কম। তা আমরা কোথায় যাচ্ছি এখন? যাচ্ছি এই গ্রামের শেষ মুদি দোকানে, রান্নার জন্য সদাই কিনবো। দোকানপাট খুবই কম নাকি? হ্যাঁ, এই একটা মাত্র দোকান। একটা বন্ধ থাকলে আমতলির হাটে যেতে হয়, সেটা বেশ দূরে। কথা বলতে বলতে আমি আর আমার বন্ধু মোহন গ্রামের শেষ দোকানে চলে গেলাম বাড়ির জন্য কিছু চাল, ডাল, ডিম কিনবো বলে। দোকানের সামনে যেতেই হাসি মুখে হরণ কাকা আমাকে ডাক দিল। কি খবর রমেশ? আছি কাকা, ভালোই আছি। তা কি লাগবে? চাল, ডাল, ডিম আরও অনেক কিছুতে লাগতো। তবে কাকা, তোমার কি কোনো অসুখ হয়েছে? অসুখ না তো। তাহলে দুদিন থেকে দোকান খুললেন না যে? দোকান খুলি নাই, এর কিছু কারণ আছে। পুরো বছরের বাকির হিসাব কষতে কষতে মাথা পুরো খারাপ হয়ে গেছিল। তা কাকা, বাকি দাও কেন? না দিয়ে কোনো উপায় আছে? এ গ্রামে একটা মাত্র দোকান, কিন্তু তারপরেও সকলে এসে বাকি চায়, না দিয়েও পারি না। আমার মন আবার নরম কি না। পরে গিয়ে বাকির টাকা যদি না দেয়? সব হিসাব আমি সুদে আসলে নেই, ও নিয়ে চিন্তা করি না। ঠিক আছে, তাহলে সদাই দাও। শহরে বন্ধু এসেছে, আপ্যায়ন করব। ভালো ভালো, বেশ ভালো। এত রাতে ফিরে যাবি তুই? আমার মনটা কেমন খারাপ হয়ে গেল। কাল সকালে গেলে কি হয়? তুই বুঝতে পারছিস না, অফিসের বস খুবই ইমার্জেন্সি আমাকে ডেকেছে। সকালের মধ্যে না গেলে চাকরি নিয়ে টানাটানি হবে। সে খুবই রাগী লোক। কি আর করার, তোকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, চল। আমি মোহনকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে হাঁটছি। এখন রাত 9:30। পুরো গ্রাম জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। সবাই ঘুমে তলিয়ে আছে। গ্রামের মানুষ সন্ধে হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। এই সময় কোনো যানবাহনও পাওয়া যায় না। তবে পায়ে হেঁটেই স্টেশন পর্যন্ত যেতে হবে আমাদের। মোহন আমার কলেজ জীবনের বন্ধু। শহরে পড়াশোনা শেষ করার সময় একসাথে পড়েছি। মোহনের গ্রাম ঘোরার খুব ইচ্ছা ছিল, তাই অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে এসে সে আমাদের কুসুমপুর গ্রামে আসে। কিন্তু একদিন থাকতে না থাকতে অফিসের বস তাকে ডেকে বসে। বেচারা চাকরি বাঁচানোর জন্য নিজের ইচ্ছাটাকেও দমিয়ে রেখেছে। এই কারণে আমি গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি না করে বেকার বসে আছি। ভালো কোনো ব্যবসা করার ইচ্ছা আছে। মোহনকে সাথে নিয়ে স্টেশনে চলে আসি। স্টেশনে যেতে যেতেই ট্রেন আসার সময় হয়ে যায়। একটা মাত্র টিকিট ছিল। আর একটু দেরি করে গেলে মোহন আজ টিকিটের জন্য বাড়িতেই ফিরতে পারত না। রাত 11টার ট্রেন। এখন রাত আনুমানিক 11:30 বাজে। শীতের রাত, ঠান্ডা বাতাসে শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। হাঁটতে হাঁটতে ছোটবেলার অনেক কথা আমার মনে পড়ছে। একা একা থাকলে মস্তিষ্ক সবসময় প্রিয় স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। আমার ছেলেবেলা আমার অনেক পছন্দের ছিল, কারণ তখন আমার মা বাবা বেঁচে ছিল। মা বাবার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। তাদের আদর ভালোবাসা খুব সামান্যই পেয়েছি। আমাদের বাড়িটা গ্রামের প্রায় শেষ মাথায়, ঠিক মুদি দোকানের কিছুটা আগে। আমি বাড়ির গলিতে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তে দেখতে পাই হরণ কাকার মুদির দোকানে আলো জ্বলছে। তার মানে হরণ কাকার দোকানটা এখনো খোলা। এত রাতে সাধারণত দোকান তো খোলা থাকে না। হয়তো থাকে, রাতে ঘুমিয়ে থাকার কারণে জানতে পারিনি। আমি দোকানের সামনে যেতেই আমার চোখ কপালে উঠে যায়।
মুদি দোকান তো আর মুদি দোকান না, দোকানের ভিতরে বেশ কয়েকটি লাশ সাজিয়ে রাখা, আর সেখানে হরণ কাকা বসে আছে। আমাকে হরণ কাকা এখনো দেখতে পাইনি, আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। হরণ কাকা, এসব কি? তোমার মুদি দোকানে লাশ কেন? আমার কথা শুনে হরণ কাকা চমকে যায় আর আমার দিকে তাকায়। তার চোখেও আমার মতোই বিস্ময় ফুটে উঠেছে। সে আমাকে এখানে আশা করেনি। তুমি এখানে কি করছো এত রাতে? আমি তোমার দোকানে আলো দেখেছি, তাই এদিকে এলাম। কেন এসেছো? এখানে কি তোমার জন্য কিছু আছে? ভালো চাও তো চলে যাও, ওরা আসলে তোমার ক্ষতি হবে। এ কি বলছো কাকা? কারা আমার ক্ষতি করবে? আর এখানে লাশ কেন? এই লাশগুলো আমি বিক্রি করি। হরণ কাকার কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। লাশ বিক্রির কথা আবার? কাকা কি এই লাশগুলো চুরি করে এনেছে? কাকা, আমার প্রচন্ড ভয় করছে। তুই কি করছিস এইসব? কি করবো কাউ? গ্রামের মানুষগুলো হয়েছে বদ, এক একজন বাকি খেয়ে আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, তাই সব কটাকে মেরে দিয়েছি। মেরে ফেলেছো মানে? টাকা থাকার পরও আমার বাকি টাকা দিতে চায় না শালারা। তুমি ওদের তাই বলে মেরে ফেলেছো? হ্যাঁ, তুই এখন থেকে এখান থেকে চলে যা, ওরা এখনই আসবে এখানে। হরণ কাকার কথা শুনে আমার সারা শরীর হিময়ে আসে। হ্যাঁ, একটা মানুষ কি করে এত হিংস্র হতে পারে? বাকি টাকার জন্য মানুষকে মেরে ফেলে? এটাও আবার হয় নাকি? আমি আর দেরি না করে দোকানের সামনে থেকে চলে যাই। একটা গাছের আড়ালে গিয়ে আমি লুকিয়ে পড়ি, যেন আমাকে হরণ কাকা দেখতে না পায়। কিছুক্ষণ পর হঠাৎ চারদিক অনেক ভারী হয়ে গেল। ভয়ঙ্কর সব হুঙ্কার দিতে দোকানের সামনে কয়েকজন ভয়ঙ্কর চেহারার লোক দৃশ্যমান হলো। তাদের দেখে আমার বুক কেঁপে ওঠে। এত ভয়ঙ্কর কাউকে আমি কখনো দেখিনি। এরা আর যাই হোক মানুষ নয়। হরণ কাকা কি এদের কাছে লাশ বিক্রি করবে? কিন্তু এরা লাশ দিয়ে করবেটা কি? হরণ, লাশ রেডি করেছ? তা না করে থাকতে পারি? তোমাদের রাতের খিদে তো আমি মিটাই। আজ এমন কিছু মানুষকে মেরেছি যারা খুবই বদ। ভালোই হয়েছে, বদ মানুষের রক্ত মাংস খেতে মজাই লাগে। হরণ কাকা ও ভয়ঙ্কর সব আত্মাদের কথা শুনে আমার মূর্ছায় যাওয়ার মতো অবস্থা। নিজের চোখ ও কানকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হঠাৎ হরণ কাকাকে দোকানে দেখতে পেলাম না। এখনই তো দোকানের ভিতর ছিল। হঠাৎ হরণ কাকা কোথায় যেন উধাও হয়ে গেল। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস অনুভূত হতেই আমি কেঁপে উঠি। এক আকাশ পরিমাণ ভয় আমাকে এসে জড়িয়ে ধরে। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরি। আমার ঠিক পিছনে হরণ কাকা দাঁড়িয়ে। আমি তাকে দেখে ঠক ঠক করে কাঁপতে থাকি। তুই যে অনেক চালাক ভাবিস, তাই না? যারা নিজেকে চালাক মনে করে আমি তাদের মেরে ফেলি। এখন তুই কি বলতে চাস? কাকা, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। তুই সব দেখেছিস, শুধু আমার আসল রূপটা ছাড়া। মানে? হরণ কাকা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর তাকে দেখে ভয়ে দম বন্ধ হয়ে আসে আমার। আমার সামনে ভয়ঙ্কর চেহারা এক আত্মা দাঁড়িয়ে, আর তার চোখগুলো যেন অনুনেহের শিখার মতো চলছে। শরীরে ছোপ ছোপ রক্ত, গলা শরীর থেকে আলাদা। তুমিও? হো, 6 মাসে কি ওই আত্মাগুলো রাতে বইরা নাই? সেই রাতে দোকান দহন বন্ধ করতে অনেক দেরি করছি। হঠাৎই কতগুলো ভয়ঙ্কর চেহারা অশরীরে এসে হাতির। তাদের পেটে ছিল প্রচন্ড ক্ষুধা। তারপর আর কি? আমাকে যেতে দাও, আমি কাউকে কিছু বলবো না। তোকে বাঁচিয়ে রাখলেই তো বলবি। ওই আত্মাগুলোর জন্য প্রতি রাতে লাশের ব্যবস্থা করতে হয়। ওই আত্মাগুলো আমার পরিবারের মানুষদের হত্যা করবে। তুই বল, ওই এত লাশ আমি কই পাবো? তাছাড়া শুধু শুধু মানুষকে হত্যা করাও তো পাপ। তাই বাকিতে সবাইকে সদাই দিই, সময় মতো টাকা না দিলে তাদের হত্যা করি। কাকা,
আমি তো কিছুই করিনি, আমাকে যেতে দাও। তোকে বাঁচিয়ে রাখলে তুই সব জানিয়ে দিবি গ্রামবাসীকে। না না কাকা, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। আমি এতিম একজন ছেলে, আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুমি তো সবই জানো আমার ব্যাপারে। আমার কথায় হরণ কাকা স্তব্ধ হয়ে যায়। সেই স্নেহের দৃষ্টি ফেলে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, তোর জন্য মায়া হয়, আমারও আর ঘুর করতে ভালো লাগে না, আমি আজই চলে যাব। কোথায় যাবে কাকা? আমি মৃত একজন মানুষ, এই পৃথিবীর কোনো অধিকার নেই। কাল থেকে আমার মুদি দোকানের দায়িত্ব তোর। তুই এখন আর এতিমটা, আমার পরিবারকে দেখে রাখিস। হ্যাঁ, আমি চলে গেলাম। হরণ কাকার কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। কাকা নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন তাকে আটকে রাখারও কোনো শক্তি নেই আমার। তোর তো অনেক ইচ্ছা ব্যবসা করার, এখন থেকে এই দোকানে তুই বসবি, আর খবরদার কাউকে বাকি দিবি না। হ্যাঁ, আর আমি ওই ভূতগুলোকে নিয়ে যাব, আর কেউ তোকে ভয় দেখাবে না। কথাগুলো বলে হরণ কাকা অদৃশ্য হয়ে যায়। আমি আর তাকে খুঁজে পাইনি। কে রমেশ, হরণ কাকার দোকানে তুই কি করছিস? হরণ কাকা শহরে গেছে, ফিরতে দেরি হবে, তাই এই দোকানের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সে কি রে, হরণ কাকার নাতি আছে, সে দায়িত্ব দিলে তার, নাতিকে দিবে না তো কি তোকে দিবে? তুই হরণ কাকার আত্মীয় হোস না। দায়িত্ব নিতে আত্মীয় হতে হয় না, এটা ভালো মন মানসিকতা থাকলেই হয়। কি লাগবে বলুন, আমি দিই, কিন্তু বাকিতে আর কখনো কিছু পাবেন না আজ থেকে। এত দেরি হলো যে তোর আসতে? আর বলিস না, ট্রেন এসে যে দেরি করে প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। তাড়াতাড়ি বাড়ি চল, আমি আন্টিকে কিছুই বলিনি। মা অনেক অবাক হবে। তাই তো হবেই, ছেড়ে যে তার 5 বছর পর বাড়িতে আসছে। আমার নাম তন্ময় ঘোষ। শহরের এক সুনামধন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে গ্রামে এসেছি কয়েকটা দিন বেড়াতে। চাকরির জন্য কয়েকদিন পর আবার ব্যস্ত সময় কাটাতে হবে, তাই ভাবলাম কিছুটা দিন গ্রামে সবার সাথে একটু সময় কাটিয়ে আসি। আমাকে নিতে এসেছে বালাই। বালাই আমার ছোটবেলার বন্ধু। পরীক্ষার রেজাল্ট খারাপ করায় লেখাপড়ার ইতি টেনে গ্রামে নিজের জমিতে ক্ষেত খামার করে। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে আমরা দুজন বাড়ির কাছাকাছি চলে এলাম। বাড়ির কাছে একটা বড় দিঘি আছে, আর তার কুল ঘেঁষে কতগুলো তাল গাছ। এই গাছটার নাম তাল দিঘি। এখন দেখি এখানে শ্মশানও করা হয়ে গেছে। তন্ময়, তোর মনে আছে এই তাল দিঘির বারে আমরা কত এসেছি? এইসব কি আর ভোলা যায়? শহরে এই তাল দিঘির কথা অনেক মনে পড়ে। শৈশবের অনেকটা সময় আমাদের এই তাল দিঘির পাশেই কেটেছে। দুজনে মিলে ঝড়ের দিনে রাতের অন্ধকারে তাল কুড়িয়েছি। কিন্তু এখন কেউ এই বিকালের পর এই তাল দিঘির তীরে আসতেই চায় না। কেন? তাল দিঘির মালিক হরিহর কাকা কি এখানে আসতে নিষেধাজ্ঞা জারি করেছেন? আমার কথায় বালাইকে বেশ চিন্তিত মনে হলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে সে বলল, আরে না না, ওরকম কিছু না। এই তাল দিঘির শ্মশান ঘাট নিয়ে অন্য সমস্যা আছে। সন্ধ্যায় কিংবা রাতের বেলা এই তাল দিঘির শ্মশানের আশেপাশে আসলে নাকি বিপদ হয়। তোর তোর ঘটেছে কখনো বিপদ? না, তা ঘটেনি, কারণ আমি গ্রামবাসীর কথা শুনে সন্ধ্যা কিংবা রাতের বেলা ওই তাল দিঘির শ্মশানের আশেপাশেও যাই না। নিজের চোখে কিছু দেখিসনি তাহলে তো ভয় পাচ্ছিস কেন? এসব ভূত প্রেত বলতে কিছুই হয় না রে। আর এখন এখানে শ্মশান হলো কবে থেকে?
হঠাৎ করেই একদিন এই গ্রামের নিতাই মাঝির লাশ এখানে পোড়ানো হয়েছিল, সেই থেকে এখানে শ্মশান হয়ে গেছে। সবাই মারা গেলে এখানেই পোড়ানো হয়। তাই এখন লোকমুখে গল্প শুনতে পাস ভূতের? আমার কথায় কোনো প্রতিউত্তর করল না বালাই, কিন্তু তার মুখটা বেশ থমথমে মনে হলো। কথা বলতে বলতে আমরা তালদিঘির শ্মশান ঘাট অতিক্রম করে বাড়ির খুব কাছাকাছি চলে এলাম। কতদিন পর তুই এলি বাজান, কিন্তু তোর একটা বদ অভ্যাস আছে। বাড়িতে আসলে সেটা আগে থেকে আমাকে জানাস না, শুধু বলাইকেই বলেছিস। আগে বলে দিলে কি আমায় দেখে এত খুশি হতে, এত অবাক হতে? তাই বলে একটু জানাবি না? আমি তোর পছন্দের সব খাবার আগে থেকে বানিয়ে রাখতাম। গ্রামে থাকবো বেশ কয়েকদিন, তুমি আমাকে পছন্দের খাবার খাওয়ানোর সময় পাবে, কিন্তু হঠাৎ তালের পিঠে খেতে খুব ইচ্ছা করছে মা। তালের পিঠা খাবি? বাসায় তো সব আছে, শুধু তালটাই যে নেই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, গ্রামের হাট আবার সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়। এখন কি কোথাও তাল পাবো না? না খোকা, কাল সকালে বলাইকে বলে হাট থেকে তাল আনাবো, সকালে বানিয়ে দেব। এক কাজ করলে কেমন হয়, তালদিঘির পাড় থেকে তাল নিয়ে আসি। না, ভুলেও না, ওই সন্ধ্যাবেলা তালদিঘিতে যাওয়ার কোনো দরকার নেই। ওদিকটা ভালো না বাজান, এখন ওখানে শ্মশান ঘাটও করেছে। তুমিও এসব বিশ্বাস করো মা? আচ্ছা মা, আমি বালাইয়ের বাড়িতে গেলাম। বলাইয়ের বাড়িতে গেলেও তালদিঘির শ্মশান ঘাট পেরিয়ে যেতে হবে। কাল যাস। সবাই এত তালদিঘি নিয়ে চিন্তিত কেন? বালাই আজ বিকাল পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সে নিজের বাড়ি চলে গেছে। গ্রামে ঘুরতে এসে বাড়ির ভিতর বসে থাকা আমার মোটেও ভালো লাগছে না। তাই মায়ের চোখ ফাঁকি দিয়ে আমি বাইরে চলে আসি। এখন ভাদ্র মাস হলেও বেশ কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়। আমি বালাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হই। বালাইয়ের মুখে তালদিঘির শ্মশানের গল্প শোনা যাবে, তাই মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বাইরে আসি। এখন সন্ধ্যাবেলা, কিন্তু আকাশ মেঘলা থাকায় বেশ রাত মনে হচ্ছে। একা একা গ্রামের নির্জন পথে হাঁটছি। অবাক করার ব্যাপার হলো, আমি খেয়াল করে দেখি সেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। বৃষ্টি আসার কারণে কি সকলে বাড়ির ভিতর চলে গেল নাকি? আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে আমি তালদিঘির পাড়ে আসি। কিন্তু এখানে আজকাল মরা পুরাই, সেটা ভাবতেই আচমকা আমার শরীর শিউরে ওঠে। কিন্তু তালগাছের দিকে তাকাতেই তালবাগানের পাকা পাকা ফল, এসব দেখে আমার মনটা খুশি হয়ে যায়। তালগাছের নিচে বেশ কিছু তাল পড়ে থাকতে দেখে দুটা তাল আমি হাতে তুলে নিলাম। ভালোই হয়েছে, তালগুলো নিচে পড়ে আছে। এই তাল নিয়ে বালাইয়ের মাকে দিলে বালাইয়ের মা আমায় অবশ্যই পিঠা বানিয়ে খাওয়াবে। আমি তাল দুটো নিয়ে আবারও হাঁটা শুরু করি। হঠাৎ তালদিঘির শ্মশানের দিকে আমার মাকে দিঘির দিকে মুখ করিয়ে তাকিয়ে থাকতে দেখে আমি ভীষণ অবাক হই। মা এখানে কখন আসলো? আমি তাল দুটো নিয়ে এগিয়ে যাই।
মা, তুমি এখানে? তুমি না বাসায় ছিলে? তাছাড়া এই তালদিঘি শ্মশানে তুমি না আমাকে আসতে নিষেধ করেছো? তুই কি নিষেধ শুনেছিস? মায়ের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠি। মা একটা পুরুষ কণ্ঠে কথা বলছে। কিরে, তুই কি শুনেছিস আমার কথা? তোকে এই শ্মশান ঘাটে আসতে নিষেধ করেছি না? মায়ের এরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে আবার বুকটা কেঁপে ওঠে। মা, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তোমার কিছু হয়েছে? আমার দিকে ফিরো। মা এবার আমার দিকে ফিরে তাকায়। তাকে দেখে আমার শরীর হিম হয়ে আসে ভয়ে। ভয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই। মায়ের চোখটা টকটকে লাল। মা রেগে আছে। তাই কি এমন হয়েছে নাকি অন্য কিছু? মা, বাড়ি চলো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এদিকে আসবো না। তুই যেন আর কখনো এদিকে না আসতে পারিস সেই ব্যবস্থাই আমি করব। মা, তুমি এমন কথা বলছো কেন? কি হয়েছে তোমার? বাড়ি চলো। তুই আমার সাথে আয়, দেখছিস না চিতা সাজিয়েছি। চিতা সাজিয়েছো মানে? কার চিতা? তোর চিতা। তাল গাছের তলায় চিতা সাজানো দেখে আমার চোখ কপালে উঠে গেছে। বুকের ভিতরটা ধক ধক করে কাঁপছে। এই কিছুতেই আমার মা নয়। আমার মা বাড়িতে। এতক্ষণে হয়তো এটা আমার বুঝতে দেরি হয়ে গেল। অনেক দেরি করে ফেলেছিস বুঝতে, এখন মর। মায়ের চেহারা শরীরটি আমার গলা চেপে ধরে। যন্ত্রণায় আমি চোখে ঝাপসা দেখি, দম বন্ধ হয়ে আসে। সবার কথা না শোনার ফল তালদিঘি শ্মশানের ভূতের হাতে আমার মৃত্যু, আর তালতলার চিতায় দাউ দাউ করে জ্বলবে আমার মৃতদেহ। মৃত্যু নিশ্চিত জেনে বেঁচে ফেরার চিন্তা যখনই বাদ দিয়ে যাব, তখনই আমার কানে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। খোকা, আমার খোকাকে ছেড়ে দে। অশরীরীটি আমার গলা আরো ভালো করে শক্ত করে ধরে। তার নখগুলো আমার গলা ভেদ করে শ্বাসনালীতে গিয়ে ঠেকেছে। ভীষণ কষ্ট হচ্ছে। জেনে দে ওকে, না হয় আমি তোকে উচিত জিজ্ঞা দেব। কিছু করতে পারবি না তুই আমার। আমি শেষবারের মতো বলছি, তুই ওকে জেনে দে। পুরোহিত মশাইয়ের কোনো কথাই অশরীরটি শুনছে না। সে আরো শক্ত করে গলা চেপে ধরেছে। পুরোহিত মশাই তার হাতের তামার পাত্র বের করে আর সেটা থেকে পানি হাতে ঢেলে নেয়। তারপর অশরীরটির দিকে ছুরিয়ে মারে। অশরীরী আত্মা আমাকে ছেড়ে ছটফট করতে থাকে। মুহূর্তে সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়, যার চেহারা দেখতে খুবই বিভৎস, ফ্যাকাশে একটা ভয়ঙ্কর চেহারা। ছেড়ে দে, ছেড়ে দিচ্ছি, আমাকে আর কষ্ট দিস না। তুই তোর পরিচয় দে, বল তুই কে, এখানে কেন এসেছিস? এতদিন থেকে তুই এই জয়দেবপুরের গ্রামবাসীকে কেন ভয় দেখাচ্ছিস? আমি নিতাই মাঝি। 5 বছর আগে এই ঝড়ের রাত্রিরে এই দিঘিতে আমার মৃত্যু ঘটে। 2 দিন আমার লাশ পচে পানিতে পড়েছিল, কিন্তু কেউ মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেনি। আর প্রতি রাতে এই তাল দিঘির পারে চিতা সাজিয়ে রাখি। গ্রামের মানুষদের ধারণা হয় এটা শ্মশান ঘাট। তারা সবাই এখানে মরা পোড়াতে আসে। রাতের বেলা কেউ এলে আমি তাকে মেরে ফেলি। তুই মরেছিস ঝড়ের রাত্রিরে, সেদিন তো কেউ বাড়ির বাইরে আসেনি। কিন্তু তার পরের দিন তো ঝড় ছিল না, আমার লাশ পচে গেছিল, আর তাই গ্রামের কেউ সে লাশ সৎকারের ব্যবস্থা করেনি। এটা ভুল ছিল। আমি সেই সময় শহরে গিয়েছিলাম। আমি থাকলে নিশ্চয়ই তোর লাশ সৎকারের ব্যবস্থা করতাম। তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু এর জন্য তুই গ্রামের নির্দয় মানুষদের শাস্তি দিতে পারিস না। আমার লাশ সৎকারের ব্যবস্থা না করা হলে আমি এখান থেকে যাব না। পুরোহিত মশাই চিন্তিত হয়ে বলে, তোর লাশ কোথায় বাবু, বল। এই তাল গাছের নিচে। অশরীরী আত্মাটি একটা তালগাছ নির্দেশ করে। ঠিক আছে, এই শ্মশানে তোর লাশ সৎকার করা হবে। অশরীরটি অদৃশ্য হয়ে যায়। তুই ঠিক আছিস বাবা? আমি ঠিক আছি মা। তুমি কি করে জানলে আমি তালদিঘির কাছে আছি? আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না, আর তখন মনে হলো তুই তালের পিঠা খেতে চেয়েছিলে।
কিন্তু তালদিঘির শ্মশানে তোকে খুঁজতে একা একা আসার সাহস হচ্ছিল না, তাই পুরোহিত মশাইকে নিয়ে আসি। পরদিন সকালে পুরোহিত মশাই গ্রামবাসীকে নিতাই মাছের কথা বলে। তারপর একটা তাল গাছ কেটে সেই গাছের নিচে একটা কঙ্কাল দেখে। এই কঙ্কালই নিতাই মাছের কঙ্কাল। গ্রামবাসীরা চিতায় এই কঙ্কালটি পুড়িয়ে নিতাইয়ের আত্মার শান্তি কামনা করে। তারপর থেকে এই তালদিঘির শ্মশানে আর কখনো কোনো অস্বাভাবিক কিছু ঘটতে দেখা যায়নি।